ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ এবং দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো জুলাই অভ্যুত্থান নিয়ে। ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি। গণভোটের রায় মেনেই বাস্তবায়নের দাবি জামায়াতের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল। শুরুতেই মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে একটু আমি আসতে চাই এবং জানতে চাই যে এই বিষয়ের সাথে আপনি কতটা একমত। এবং আমরা লক্ষ্য করছি যে জুলাই নিয়ে একটা বিতর্ক আসলে শুরু থেকেই, মানে বিশেষ করে জামায়াত তো ৭১-এর সঙ্গে জুলাইয়ের একটা কম্পিটিশন এরকম একটা করে ফেলেছে। তো একটু আপনার কাছে মন্তব্য জানি। প্রথম কথা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে সিঁড়ি হিসেবে জামাত ব্যবহার করতে চাচ্ছে, এটা হয়তো দলের একটা রেটরিক ধরনের বক্তব্য। কারণ আমরা জানি হচ্ছে খুব ইমিডিয়েট বাংলাদেশের সামনে কোনো নির্বাচনের বিষয় নেই, অন্তত জাতীয় নির্বাচন তো নয়ই যে সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায়। তো ফলে এই বক্তব্যটা বলা যায় যে দলের পক্ষ থেকে একটা বক্তব্য। অন্যদিকে জামাতের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে গণভোট অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কিন্তু গণভোটের পর্যায়টা আসলে অনেকটা এক প্রকার শেষ হয়ে গেছে। তবে হয়তো ধারণা করা যায় যে গণভোটের মাধ্যমে যেসব বিষয়গুলোতে জনগণ রায় দিয়েছিল সেই জিনিসগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। আমি মনে করি যে জুলাইয়ের বিশেষ করে সংস্কারের যে বিষয়টা, সংস্কার এবং সংশোধন, এই বিষয়টা মাঝামাঝি একটা জায়গায় আসা দরকার। সেটা হচ্ছে জুলাই নিয়ে আসলে জামাত ইসলামীও ক্ষমতায় যাওয়ার বিষয় এই মুহূর্তে নাই। অন্যদিকে জুলাইকে আমি মনে করি বিএনপি অস্বীকার করার কোনো উদ্যোগ আয়োজন আছে সেটাও মনে করি না। তবে এখানে মাত্রাগত একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সংবিধান সংশোধন যদি করা হয় তাহলে কিছু বিষয়ে হয়তো সংস্কার আসে, আংশিক সংস্কার। অন্যদিকে যেভাবে জুলাই সনদের ঘোষণা আসছিল এবং আমরা গণভোটের মাধ্যমে যে রায়ের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে ব্যাপক সংস্কার। বলা যায় যে এক ধরনের সংবিধান নতুন করে লেখা হয়ে যাবে। এই জায়গায় মাত্রাগত একটা পার্থক্য আছে। আমরা গত সংসদ অধিবেশনে যেটা দেখছি সেটা হচ্ছে কি, ফেসিবাদের ফেরত আসা এবং জুলাইয়ের অভ্যুত্থান, এই দুইটার মধ্যে একটু ব্যবধান আছে। যেমন জুলাইয়ের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে হয়তো দুই পক্ষের মধ্যে একটু বিরোধ অথবা মাত্রাগত ব্যবধান আছে মতের, কিন্তু ওই ফেসিবাদের আবার ফিরাই নিয়ে আসা অথবা রাজনৈতিকভাবে আবার ২৪-এর আগে চলে যাওয়া, এই ব্যাপার আমার মনে হয় কোনো পক্ষই কোনো কথা বলছেন না, অথবা এরকম কোনো অভিপ্রায় কোনো পক্ষের আছে বলে আমি মনে করি না। জি, নিশ্চয়ই। আমি আরেকটু আপনার কাছে স্পষ্ট হতে চাই যে জুলাই সনদের প্রসঙ্গ যেহেতু আসলোই, বিএনপির পক্ষ থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, কিছু আপত্তি তো ছিলই তাদের। সেই ক্ষেত্রে বিএনপি বলছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টগুলো নিয়ে নিশ্চয়ই তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। সেক্ষেত্রে বিএনপি তো এখন ক্ষমতায়, বিএনপিকেও তো জনগণ ক্ষমতায় এনেছে, সেক্ষেত্রে আসলে বিষয়টি কেমন করে হবে? এই ক্ষেত্রে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য আছে। যেমন বিএনপি যেটা বলছে সেটা হচ্ছে কি, নির্বাচনের মাধ্যমে 2/3 মেজরিটি বিএনপিকে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপির যেসব বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ এগুলোকে জনগণ সম্মতি দিয়েছে। অন্যদিকে জামাত অথবা 11 দল যেটা বলছে সেটা হচ্ছে কি, সংসদে তো বিএনপি অবশ্যই গেছে, কিন্তু বিএনপির ভোটের যে হারটা তার চেয়ে বেশি ভোট পড়েছে হচ্ছে কি গণভোটে, প্রায় 68%। তো 68% মানুষ তো চাইছে হচ্ছে কি এই সংস্কারটা। ফলে জনগণের সরাসরি রায় আছে, জনগণের রায়টাকে দুইজন দুই দিক থেকে দেখে আর কি। বিএনপির বক্তব্য সঠিক, তারা 2/3 মেজরিটি পেয়েছে। আবার 11 দল যেটা বলছে সেটা হচ্ছে কি, এই গণভোটের পক্ষে 68% মানুষের রায় আছে, এটা কিন্তু সঠিক। আসলে আমার মনে হয় এই ইস্যুটা নিয়ে দুই পক্ষের টানাহেজড়ার চাইতে বরং একটা গ্রহণযোগ্য মধ্য একটা জায়গায় এসে যদি সমঝোতা হয় সেটাই ভালো দেশের জন্য। জি, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানে একটা মধ্যবর্তী জায়গায় আসলে বোঝাপড়ার মধ্য দিয়ে এলে সেটাই আসলে মনে হয় ভালো হয়। আমি আরেকটি বিষয়ে জামায়াত নিয়ে যদি কথা বলতে চাই, মানে জুলাই ইস্যুতে আসলে সব রাজনৈতিক দলই কথা বলে, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী। কিন্তু জামায়াতে ইসলামীর মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে মানে 24-এ স্বাধীন, মানে তারা ৭১-এর চেয়ে 24-কে প্রায়োরিটি দিয়ে মনে হচ্ছে একটা দেশের স্বাধীনতাকে বেশি প্রমাণ করতে চায়। বিষয়টা কি সে পর্যায়ে? জামাতের সরাসরি যেসব বক্তব্যগুলো আসে এখানে কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান অথবা বিপ্লব যেটাই বলি, এটার তুলনা আমরা কিন্তু তাদের ফর্মাল বক্তব্য দেখি না।
কিন্তু তাদের প্রতিপক্ষ যারা আছে তারাই এই বিষয়টাকে টেনে নিয়ে আসে। তবে এটা তো বাস্তব বিষয় যে 1971 সাল এটা জামাত ইসলামীর তাদের যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের জন্য অবশ্যই একটা বিব্রতকর বিষয়। অন্যদিকে 24টা হচ্ছে ঠিক তার উল্টো। 24-এর আন্দোলনে জামাতের একটা মুখ্য ভূমিকা ছিল, বিএনপিরও ভূমিকা ছিল। তো স্বাভাবিকভাবেই যখন বিএনপির বক্তব্য আসে, জামাতের বক্তব্য যখন আসে, তখন তারা 24কে অগ্রাধিকার দেয়। তার মানে কিন্তু 71কে অস্বীকার করে এরকম কোনো ফর্মাল বক্তব্য তাদের কোনো জায়গায় পায়নি। এবং তারা এটাও বলে নাই যে 1971 সালের মুক্তিযুদ্ধের উপরেই 24-এর গণঅভ্যুত্থানকে গুরুত্ব দেওয়া উচিত, এমন কথাও কিন্তু আমরা দেখি না। জি, আপনার কথা একদমই ঠিক। তবে ৭১ নিয়ে তাদের একটা স্ববিরোধী দ্বিচারী বক্তব্য থাকেই জামায়াতে ইসলামীর। আরেকজন অতিথি রয়েছে আমাদের সাথে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর আক্কাস আহমদ, আপনার কাছে একটু এই জুলাই সনদ নিয়ে জানতে চাই এবং ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, আসলেই কি তাই? আপনারও কি তাই মনে হয়? ধন্যবাদ ডিবিসি নিউজের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে জামাত ইসলামের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু তারা জোটবদ্ধ যে জুলাই সনদ বাস্তবায়ন করা, সংবিধান সংশোধন করা এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার। এখন এটা হচ্ছে কি, জামাত ইসলাম, এনসিপি তাদের রাজনৈতিক স্বার্থে তাদের অবস্থান, আবার বিএনপি তারাও তাদের রাজনৈতিক স্বার্থ থেকে তাদের অবস্থান। ফলে এই দুইটা দলের মধ্যে এটা কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। তবে এখানে একটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে কি, বর্তমান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, সেটা কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই গণতান্ত্রিকভাবেই কিন্তু নির্বাচিত হয়েছে। কোনো রাতের আঁধারের বুটে কিংবা কোনো ধরনের কোনো ভোটের কারচুপি করে, ইলেকট্রাল ম্যানিপুলেশন করে কিন্তু ক্ষমতায় আসেনি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই কিন্তু সরকার গঠন করেছে। এবং এই বিএনপি সরকারের কিন্তু সংবিধান সংশোধন করার যে প্রয়োজনীয় যে আসন, সেই আসনগুলো কিন্তু বিএনপি সরকারের আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি এখানে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে যদি বর্তমান ক্ষমতাসীন সরকার যদি জুলাই সনদের যে সমস্ত বিষয় রয়েছে, সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধনী ইত্যাদি বিষয়গুলো সংবিধানে সন্নিবেশন করলেই কিন্তু বিরোধী দল ক্ষমতায় আসবে না বা বিরোধী দল ক্ষমতায় আসতে পারবে। কারণ রাজনৈতিক ক্ষমতায় আরোহণের মাধ্যম হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন। অলরেডি সেই গণতান্ত্রিক নির্বাচন কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেটার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে। তবে এখানে একটি কথা যুক্তিযুক্ত, সেটা হচ্ছে দেশের যেহেতু বেশিরভাগ মানুষ এই যে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য তারা জনমত, তারা রায় দিয়েছেন, সেটার প্রতি আমার মনে হয় যে ক্ষমতাসীন সরকারের সেদিকে দৃষ্টিপাত করা উচিত এবং বিশেষ করে জাতীয় ইস্যুতে জাতীয় মতৈক্য, ন্যাশনাল কনসেনসাস, যে বিএনপি সরকার এবং বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি তাদের মধ্যে কিন্তু একটা ঐক্য দরকার। কেন ঐক্য দরকার? কারণ হচ্ছে যে কি, তারা দুইটা দলই কিন্তু জুলাই আন্দোলন এবং জুলাইকে কেন্দ্র করেই কিন্তু বর্তমান এই সরকার মোটামুটি ক্ষমতায় আসতে পেরেছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। তো এখানে আমি বলবো যে সেটা দুই দলের মধ্যে যে বর্তমান যে মত পার্থক্য, এই যে জুলাই সনদ সংবিধান সংস্কার প্রশ্নে, সেই বিষয়ে আমি মনে করি যে তাদের মধ্যে একটি ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত তৈরি হওয়া দরকার। জি, জাতীয় ঐক্যমতের কথা বলছেন। আমি একটু সহজভাবে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, মানে জুলাই সনদের বিষয়ে কি সাধারণ মানুষ এত ডিটেইলে কি বোঝে? সাধারণ মানুষ চায় যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে গণতান্ত্রিক প্রক্রিয়া সবসময় একটা স্বচ্ছ নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হবে। 2 নম্বর হচ্ছে জিনিসপত্রের দাম যেন তাদের নাগালের মধ্যে থাকে এবং দেশে যেন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, দোষীদের বিচার হয়, নিরপরাধীরা কখনো শাস্তি পাবে না, এরকম একটা বিষয় চাই। জুলাই সনদের এত কিছু কি সাধারণ মানুষের মাথায় আছে? ধন্যবাদ। আমি তো সেটাই বলছিলাম যে আসলে জুলাই সনদ, এখন ধরুন জুলাই সনদে যে সমস্ত ধারা উপধারা আছে বা সংবিধান সংস্কার প্রশ্নে যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো সংবিধানে নিয়ে আসলেই যে মানে এখানে
যে ফেসিবাদের উত্থান হবে না, কিংবা রাজনৈতিক পট পরিবর্তন হবে না, কিংবা বর্তমান সরকার সবসময় ক্ষমতায় থাকবে, বা জামাত ইসলাম বা তার যুগ ক্ষমতায় আসবে, এরকম কিছু না। এখন একটি সরকার বা একটি রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে হলে তাকে জনকল্যাণের জন্য কাজ করতে হবে, জনসমর্থন তৈরি করতে হবে, দেশের উন্নয়নে কাজ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে হবে, এবং নিজের দলের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে হবে, এবং বিরোধী দলেরকে নিপীড়ন নির্যাতন বন্ধ করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এবং সংখ্যালঘুর যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা নিশ্চিত করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু একটি দল কিন্তু ক্ষমতায় আসতে পারবে। শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন কিংবা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে পারে না। সেরকমই যদি হতো, তাহলে বিগত আওয়ামী লীগ সরকার যে কয়বার সংবিধান সংশোধন করেছে তাদের রাজনৈতিক স্বার্থে, শেষ পর্যন্ত কিন্তু তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা পলায়ন করেছে। সেই জন্য আমি বলবো যে এটাকে মেজর কোনো ইস্যু না ধরে, এই যে বর্তমান যে বিএনপি সরকার এবং বিরোধী দল জামাত ইসলাম, তাদের জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে তাদেরকে মিলেমিশে এবং দেশের উন্নয়নকে, দেশের অগ্রযাত্রাকে সামনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বিষয়ে আমি মনে করি যে এরপরেও যদি মত পার্থক্য থাকে, তাহলে বিএনপি এবং জামাত ইসলাম ও অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠন তাদের সাথে সম্পৃক্ত, তারা বসে একটি কমিটি করে, একটা কমিশন করে সংবিধান সংস্কার প্রশ্নে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা একটি স্বাধীন নিরপেক্ষ একটা কমিশন করতে পারে। সেটা যাচাই বাছাই করে কি ধরনের সাংবিধানিক সংশোধন এবং সংস্কার প্রয়োজন সে বিষয়ে একটি তারা রিপোর্ট দিতে পারে। অথবা বর্তমান সরকারের এই যে একটা সংবিধান সংস্কার যে কমিশন হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, সেটার মাধ্যমে কিন্তু সেটা করা সম্ভব। কাজে এটাকে দীর্ঘায়িত না করে, তাদের মধ্যে আরো বেশি মত পার্থক্য তৈরি না করে, জাতীয় স্বার্থে এবং দেশে যাতে ফেসিবাদ আবার ফিরে আসতে না পারে, সেজন্য এই দুই শক্তির ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। জি, আপনারা দুজনে আসলে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। এই ইস্যুতে আমার আরো দু একটি প্রশ্ন রয়েছে। আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে কিছুটা আলোচনা করে তারপর অন্যান্য প্রসঙ্গে ফিরতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ডক্টর আক্কাস আহমদ এবং মাসুমুর রহমান খলিলি। স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আপনাদের দুজনকে। মাসুমুর রহমান খলিলি, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, যেহেতু আমাদের জুলাই নিয়ে কথা হচ্ছিল, এবং আমি জুলাই সনদের বিষয়ে যদি বলি যে আনুপাতিক হারের যে ভোটটি, মানে আনুপাতিক যে বিষয় নিয়ে আসলে নির্বাচনের আগে অনেক আলোচনা সমালোচনা ছিল, সেই বিষয়টি কি গুরুত্বপূর্ণ? জামায়াত ইসলামী কিংবা এনসিপি সেই বিষয়টিকে কি খুব বেশি গুরুত্ব দিচ্ছে? প্রথম কথা হচ্ছে, আনুপাতিক নির্বাচনের যে প্রসঙ্গটা, এটা খুব বড় কোনো ব্যবধান না। বিএনপির অবস্থানটা হচ্ছে কি, মহিলা এমপি যারা নির্বাচিত হয়, যে মানে প্রাপ্ত আসনের ভিত্তিতে এভাবে নির্বাচনটা হোক। অন্যদিকে 11 দল যেটা চাইছে সেটা হচ্ছে কি, তারা ভোটের আনুপাতিক ভাবে নির্বাচিত হোক। এখন ধরেন ভোট অপোজিশন বা 11 দল, তারা 38% ভোট পেয়েছে, 38% হয়তো আসন পাবে। আর যদি বিএনপির যে প্রস্তাবটা সেটা হয়, তাহলে তারা মহিলা আসন যে কোটা পেয়েছে 10টা বা 15টা, এগুলি হয়তো পাবে। এটা খুব বড় কিন্তু বিষয় না। কিন্তু বিএনপি যেহেতু সরকারে আছে, স্বাভাবিকভাবেই বিএনপি বিষয়টাকে একটু উদারভাবে দেখতে পারে। এটা আমার মনে বড় কোনো বিষয় না। এর বাইরে আসলে গুম কমিশন সংক্রান্ত এবং বিচার বিভাগের পৃথকীকরণের যে বিষয়গুলো আছে, সুপ্রিম কোর্টের সচিবালয়, এই বিষয়গুলো নিয়ে মনে হয় একটা সিদ্ধান্ত আসা দরকার। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, জুলাইয়ের পক্ষের শক্তি যদি যে কোনো কারণে এই জুলাই সনদ বলি অথবা গণভোটের ফলাফল বাস্তবায়ন, এগুলো নিয়ে যদি বিভক্ত হয়ে যায়, তাহলে এর বিপরীত যে শক্তিটা আছে, তখন সেই শক্তিটা, যেটাকে আমরা ফেসিবাদ হিসেবে চিহ্নিত করতেছি, তারা 17 বছর ধরে একদলীয় একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল, তাদের কিন্তু সুবিধাটা হবে, যেটা আসলে কোনো পক্ষই চায় না। 11 দলও চায় না, বিএনপিও চায় না। আমার মনে হয় এই বিষয়টাকে খুব বেশি জটিল না করে একটা সমাধানের দিকে যাওয়া উচিত। যেটা আমি শুরুতেই বলছিলাম, দুই পক্ষ যদি একটু ছাড় দিয়ে একটা জায়গায় আসে, যেমন ডক্টর আক্কাস সাহেব বলছিলেন, প্রয়োজনে এটার জন্য একটা কমিশন করা। এখন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটা কমিশন তৈরি করা হয়েছে, সেটাকে যদি একটু নতুনভাবে বিন্যাস করা হয়, তাহলে এটার সমাধান কিন্তু করা যেতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমি ঠিক সমাধান না করার কোনো দৃষ্টিভঙ্গি কিন্তু দেখি না।
উনি বরাবরই কিন্তু অ্যাকোমোডেটিভ। এমনকি সংসদ অধিবেশনের সমাপ্তিতে যে উনি যে বক্তব্যটা রাখছেন সেটাও কিন্তু মনে হয় যে অ্যাকোমোডেটিভ একটা বক্তব্য। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি অগ্রসর হওয়া যায়, আমার মনে হয় জুলাইয়ের যে সংকটটা, এটা যদিও পলিটিক্যাল লিডাররা অনেক কড়া কড়া কথা বলেন, কিন্তু তাদের বাস্তব দূরত্বটা কিন্তু এমন অনতিক্রম্য না। ফলে আমার মনে হয় এটা সমাধান সম্ভব এবং দেশের স্বার্থে এটা সমাধানটা করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে কি, সাধারণ মানুষ জুলাই কতটা বোঝে, জুলাই সনদ কতটা বোঝে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। আসল ব্যাপারটা হচ্ছে কি, কেউ আসলে 24-এর জুলাইয়ের আগের যে ব্যবস্থাটা, যেখানে মানুষ ভোট দিতে পারতো না, জনগণের রায়ের উপর কারা ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করা হতো না, ওই ব্যবস্থাটা কিন্তু চায় না। আমার ধারণা হচ্ছে সাধারণ মানুষ একদম পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং দেশ যাতে ভালোভাবে চলে, মানুষ যেন তার বাক স্বাধীনতা, ন্যায্যতা সবকিছু ফিরে পায়, সেই বিষয়টি আসলে সাধারণ মানুষ চাই। অন্যান্য প্রসঙ্গে একটু আসতে চাই। আমি একটু ডক্টর আকাশ আহমদ আপনার কাছে আসতে চাই যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মোজাফফরের কাছ থেকে উদ্ঘাটন হতে পারে গুরুত্বপূর্ণ অজানা তথ্য। অন্যদের মতো একই আইনে বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে এতদিন পর এই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, আবারও এই যে মোজাফফর এতদিন আসলে কোথায় লুকায়িত ছিল, কিভাবে হলো, এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। একটু মন্তব্য জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। এটা হচ্ছে যে কি, আমাদের দেশে তো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো, সেগুলো রাজনৈতিক কারণেই কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো হয়েছে। আপনি ধরবেন 75-এর হত্যাকাণ্ড বলেন, কিংবা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ড বলেন, প্রত্যেক হত্যাকাণ্ডের পিছনে কিন্তু রাজনৈতিক স্বার্থ ছিল। এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় আসার পরে দেশে যে দেশের যে অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং যে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, এবং স্বাধীন একটি পররাষ্ট্রনীতি কিন্তু তিনি দিয়েছিলেন, এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল মুক্তবাজার অর্থনীতি। ফলে তিনি বিশেষ করে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিকে তিনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে ভারত বলয়ের বাইরে গিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, যেটা পশ্চিমা রাষ্ট্রের সাথে সম্পর্ক, তারপরে হচ্ছে যে কি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। তো বাংলাদেশে যেটা আপনি জানতেছেন সেটা হচ্ছে মুজাফফরের যে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খুনিদের মধ্যে অন্যতম খুনি হচ্ছে যে এই মুজাফফর দীর্ঘদিন যাবৎ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খুনের পর থেকেই তিনি কিন্তু পলাতক, এবং যে 13 জনের ফাঁসির রায় হয়েছিল এবং 5 জনের বিভিন্ন মেয়াদের শাস্তির সাজা হয়েছিল, তার মধ্যে 2 জন পলাতক ছিল, তার মধ্যে হচ্ছে যে এই মুজাফফর একজন। এখন বিভিন্ন বিষয় আসছে, সেটা হচ্ছে কি তিনি অজানা কোনো তথ্য, কি গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে? গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে সেখানে সামরিক মার্শাল কোর্টে তাদের বিচার হয়েছিল এবং তাদের ফাঁসির রায় হয়েছিল। তবে আমার মনে হয় যে এই বিচারিক প্রক্রিয়া যেটা সামরিক আদালতে হয়েছিল, সেটা যদি আরো বেশি সময় নিয়ে আরো তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে তদন্তের মাধ্যমে প্রচুর তথ্যপত্র কালেকশন করে কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত ছিল, দেশীয় এবং বিদেশি শক্তি কারা জড়িত ছিল, কাদের প্ররোচনায় এই হত্যাকাণ্ড হয়েছিল, সেটার কিন্তু মূল তথ্যপত্র কিন্তু বাংলাদেশ সরকারের হাতে নেই, এবং এখন পর্যন্ত কোনো স্বাধীন কমিশন গঠন হয়নি। তা আমি মনে করি যে বর্তমান যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তারা একটি স্বাধীন কমিশন গঠন করতে পারে এবং তড়িঘড়ি করে সামরিক আদালতে বিচার না করে পর্যাপ্ত সময় নিয়ে মুজাফফরকে জেরা করে তদন্ত করে পূর্ণ তথ্যপত্র সংগ্রহ করে তারপরে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি, যাতে বাংলাদেশের জনগণ এবং আমাদের ভবিষ্যৎ জানতে পারে যে কোন ঘটনার কেন, কি কারণে, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিল, এবং কেনই বা আপনি সামগ্রিকভাবে একটা
ধীর স্থিরের কথা বলছেন। আমি একটু আরেকজনের কাছে, মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে আসতে চাই। একই প্রসঙ্গে একটু সংক্ষেপে যদি আপনি বলতেন যে নতুন কোনো গুরুত্বপূর্ণ অজানা তথ্য আসতে পারে কিনা। আরেকটি বিষয়, শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চাইলে গণহত্যাকারী ইয়াহিয়া টিক্কা খানকেও ফেরাতে হবে, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। মানে এটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ইয়াহিয়া টিক্কা খানকেও ফেরাতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এবং প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, এটা ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনার কাছে মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে মেজর মুজাফফরের যে বিষয়টা, মেজর মুজাফফরের নতুন করে বিচারের সুযোগ আসলে নাই। এটা সেনা আইনে বিচার হয়ে গেছে, এবং সেনা আইনে যখন বিচার হয় তখন এটার জন্য হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে কোনো আপিলের সুযোগ থাকে না। এটা বাংলাদেশের সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদেই বিষয়টা রয়ে গেছে। ফলে এখন যেটা হতে পারে সেটা হয়তো রিভিউর একটা আবেদন করতে পারে, সেটা সেনা কর্তৃপক্ষের হাতে, যার কারণে ওনাকে অ্যারেস্ট করার পরে কিন্তু সেনাবাহিনীর হাতে সমর্পণ করা হয়েছে। এখন নতুন যে তথ্যপত্র যে কথাটা বললেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল আমরা জানি। মেজর মুজাফফরের ব্যাপারে যে মামলার যে বিবরণী, এখানে বলা হয়েছে উনি সরাসরি জিয়াউর রহমানকে শুট করেন, এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে তিনি জেনারেল মঞ্জুরকে জানান যে প্রেসিডেন্ট মারা গেছেন। অন্যদিকে এমনি ব্যক্তিগতভাবে তার সাক্ষাৎকার ভিত্তিক যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় আসছে, সেখানে উনি যেটা বলেছেন, উনি গুলি করেন নাই, মতিউর রহমানই গুলি করেছেন। তো এইগুলো সেটা যাই হবে হোক, বিচারিক প্রক্রিয়া আসলে নতুন করে ওপেন করার কোনো সাবজেক্ট নেই। তবে এটা যেহেতু একটা ষড়যন্ত্রকারী ধরনের একটা বিষয়, ফলে এখানে পেছনে কারা রোল প্লে করেছে এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। আমরা জানি মেজর মুজাফফর কিন্তু এই যখন শাস্তি হয় আর কি, এই ঘটনার পরে উনি ভারতে পালিয়ে গেছিলেন এবং লম্বা সময় ধরে সেখানে ছিলেন, এবং ওখানেই উনি নতুন একটা জাল পাসপোর্ট করে বিভিন্ন দেশে গেছেন। তো ফলে এখানে কিন্তু অনেক রহস্যজনক বিষয় রয়ে গেছে। অন্যদিকে আপনি শেষের যে প্রসঙ্গটা বললেন, এটা খুব সংক্ষিপ্ত ভাবে এটাই বলবো আমি। শেখ হাসিনা কিন্তু মানবতা বিরোধী অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখন ফেরারি অবস্থার মধ্যে আছেন। এখন মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো যদি প্রমাণিত অবস্থায় ওনার শাস্তিটা যদি নিশ্চিত হয়, আপিলের ডিভিশন যদি এটা কনফার্ম করে, তাহলে স্বাভাবিকভাবেই টিক্কা খান অথবা ইয়াহিয়া খানের যে তুলনাটা আমাদের বিএনপি নেতা রুহুল কবির রিজভী দিয়েছেন, এটা প্রাসঙ্গিক হয়। আসলে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে হয়, আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা সম্ভব না। কারণ শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছেন, সেই বিদায়ের যে ঘটনাটা, এটা রাজনীতিতে আবার আওয়ামী লীগকে তার নেতৃত্বে কোনোভাবে আসা সম্ভব না। শেখ হাসিনা যদি নেতৃত্ব ছেড়ে দেন, যেটা আবাস ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিয়েছিলেন, উনি অবসর নেবেন, সেটা যদি নেন, নতুন কোন নেতৃত্ব যারা আসলে গণহত্যার সাথে যুক্ত ছিল না, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ হয়তো আবার রাজনীতি করতে পারে। সেটা আওয়ামী লীগ নামে হতে পারে অথবা অন্য কোনো নামে হতে পারে। সেটা আমার মনে হয় অন্য কোনো, মোটামুটি সব বিষয়ে আপনার বক্তব্যে চলে আসছে। এবং ডক্টর আকাশ আহমদ, আপনি যদি একটু খুব সংক্ষেপে যদি বলেন, 1 মিনিটেরও কম সময়, মানে প্রত্যর্পণের বিষয়ে শেখ হাসিনার সাথে তার বক্তব্য, রুহুল কবির রিজভীর বক্তব্য সম্পর্ক কি আছে? ধন্যবাদ। অবশ্যই আছে। এখন দেখুন, এই দলটি এখন বাংলাদেশে নিষিদ্ধ, আইনিভাবে লফুলি প্রহিবিটেড একটা পার্টি, এবং শেখ হাসিনা উনি নিজেও দণ্ডিত, খুনের দায়ে দণ্ডিত, এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, এবং তার ফাঁসি রায় হয়েছে। এই মুহূর্তে তিনি যে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলতে পারেন, যে আমার মনে হয় না যে এই আগামী ডিসেম্বরে তিনি দেশে আসতে পারবেন, রাজনীতি করতে পারবেন। কারণ আপনি দেখুন, বাংলাদেশের কিন্তু 70% মানুষ কিন্তু আওয়ামী লীগের বাইরে, 30% ধরেন আওয়ামী লীগের পক্ষে আছে। এখন 70% মানুষের সাথে 30% মানুষ করতে পারবে? তবে আমি বলবো যে আওয়ামী লীগ যদি সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে চায়, প্রথমত তাদেরকে আইনি লড়াই করতে হবে। তার যে সরকারে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেটা আইনি প্রক্রিয়ায় তারা যদি সেটা, তার মানে আপনি বলছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আওয়ামী লীগ যদি ফিরতে চায়, তাহলে এই প্রক্রিয়ায় ফিরতে হবে, তাছাড়া আসলে অন্য কোনো প্রক্রিয়া নেই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।